আজ 7ই ডিসেম্বর 2025, প্রায় 2 সপ্তাহ পর আবারও আপনাদের সামনে। তো মার্কেট নিয়ে কিছু বলার মতো নেই, প্রায় সবাই ফার্স্টেডেড মার্কেট নিয়ে এবং বিশেষ করে স্টকগুলো নিয়ে বা পোর্টফোলিও নিয়ে। তো আমাদের ইকোনমি নিয়ে কোনো সমস্যা নেই, যত সমস্যা পোর্টফোলিও না চলার জন্য। কারণ ইকোনমি নিয়ে ব্যাক টু ব্যাক গুড নিউজ আসছে, তার সত্ত্বেও সেইভাবে উল্লেখযোগ্যভাবে মার্কেটে উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। আমাদের ইনফ্লেশন একদম তলানিতে এবং লাস্ট শুক্রবার দিন 25 বেসিস পয়েন্ট আরবিআই রেট কাট করলো। প্লাস আরবিআই 1 লক্ষ কোটি টাকার লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট করলো। তার সত্ত্বেও আমাদের সবার পোর্টফোলিওর অবস্থা কিন্তু খুবই খারাপ। এটা শুধু আমার বা আপনার নয়, প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ যারা লাস্ট 1 বছর বা 1.5 বছরের মধ্যে পোর্টফোলিও বানিয়েছে। এবার বলতে পারেন যে নিফটি তো চলছে। হ্যাঁ, নিফটি অবশ্যই চলছে, সেটা শুধুমাত্র বিশেষ কিছু কোম্পানির জন্য। যেখানে নিফটি 50 ইন্ডেক্স অলমোস্ট তার অল টাইম হাইয়ে চলছে, সেখানেই আমরা যদি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দেখি, সেটা অল টাইম হাই থেকে প্রায় 12% মতো নিচে চলছে। এবং রিসেন্ট যা ক্যান্ডেলের ফরমেশন, তাতে বলা যেতেই পারে যে এখান থেকে আমরা আরো ফল এক্সপেক্ট করতে পারি। এবং যদি নিচের দিকে এই সব লেভেল পর্যন্ত আসে, সেটা দেখলেও আমরা অবাক হব না। আর এটা যদি অ্যাকচুয়ালি বা বাস্তবে হয়, তাহলে কিন্তু পোর্টফোলিওর অবস্থা যেটা এখন প্রায় 25 থেকে 30% নেগেটিভে চলছে, সেটা কিন্তু বেড়ে 40% অ্যান্ড অ্যাভাব নেগেটিভ হতে পারে। এটা বলতে পারেন যে ভয় দেখাচ্ছে দাদা, এটা কিন্তু ভয় দেখানো নয়, এটা হচ্ছে বাস্তব। কারণ স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যেসব একদম ছোট ছোট কোম্পানিগুলো আছে, তাদের কিন্তু যখন কারেকশন আসে, তারা এরকমই কারেকশন আসে, 50% 60% করে কারেকশন দেখায়। তো এখন লাস্ট 1 বছরে দেখে নিন, প্রায় প্রত্যেকটা ছোট থেকে মাঝারি কোম্পানি যারা একসময় 1,000 টাকার লেভেলে 2,000 টাকার লেভেলে চলতো, তারা এখন তার প্রাইস থেকে অল টাইম হাই থেকে প্রায় 50% ডিসকাউন্টে বা 60% ডিসকাউন্টে চলছে। এটাই হচ্ছে বাস্তব ছোট কোম্পানিতে ইনভেস্ট করলে। আর এখানেই তুলনা করা যায় লার্জ ক্যাপ স্টকের সঙ্গে। লার্জ ক্যাপ স্টক হয়তো ধীরে ধীরে চলে, বাট চলে, বা কারেকশন এলেও খুব বেশি কারেকশন আসে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং লাস্ট 1-1.5 বছরে আমরা বেশিরভাগটাই যত ছোট কোম্পানি আছে সেখানেই গেছি। সেটা হতে পারে ইনভেস্টমেন্ট, সেটা হতে পারে ট্রেডিং। তো এর জন্য এই রিস্কটা আমাদের আছে, এবং পোর্টফোলিও আরো নেগেটিভ দেখার অভ্যাসটা তৈরি করুন। আর এই পোর্টফোলিও না চলার ব্যাপারটা, যেটা সবার কাছে একটা ফার্স্ট্রেটেড ব্যাপার, তো এর পিছনে অনেকগুলো কারণও আছে। 1-2টো কারণ আমি আগের ভিডিওগুলোতে ডিসকাসও করেছি, প্লাস আজকে আরো ইনডেপথ ডিসকাস করে দিচ্ছি। এবং এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আর কতদিন এটা চলতে পারে বা কবে আমরা রিকভারি দেখবো। তো প্রথমে 5-7টা কারণ ডিসকাস করব, এরপর সলিউশনটা দেখার চেষ্টা করব। ফার্স্ট যে কারণ, সেটা হচ্ছে 2025-এর আমরা একদম শেষের দিকে আছি। তো এখনো পর্যন্ত প্রায় 2.7 লাখ কোটি টাকা ইন্ডিয়ার ইকুইটি মার্কেট থেকে এফআইআই বার করে নিয়ে চলে গেছে, বিশেষ করে আইটি এবং ফাইন্যান্স সেক্টর থেকে। সেকেন্ড যে কারণ হচ্ছে, অক্টোবর এবং নভেম্বর মাসে নিফটি যে 6 থেকে 7% আপমুভ করেছে, সেটার পিছনে 60% ড্রাইভ করেছে মাত্র 6টা কোম্পানি: রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এসবিআই, এলএনটি, এয়ারটেল এবং এক্সিস ব্যাংক। এই কটা কোম্পানিকে চালিয়ে মার্কেটকে মুভ করানো হয়েছে, যার কারণে মার্কেট চললেও ওভারঅল কিন্তু স্টকগুলো চলেনি। মানে বাকি যেসব কোম্পানিগুলো আছে, সেখানে কিন্তু কোনো মুভমেন্ট আসেনি। থার্ড কারণ হচ্ছে, এই সময়ে লাস্ট 1-1.5 বছরের মধ্যে রিটেল ইনভেস্টাররাও কিন্তু লস বুক করেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি থেকে, এবং সেই টাকা দিয়ে তারা নতুন নতুন আইপিও গুলোকে চেজিং করছে ক্যাপিটাল গেনের জন্য। আর এটাও ঠিক যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোর ভ্যালুয়েশন মারাত্মক এক্সপেন্সিভ ছিল, এবং এখনো আছে। যতক্ষণ না কুল অফ হচ্ছে, এখান থেকে বেশি কিছু এক্সপেকটেশন আমরা দেখতে পাচ্ছি না। ফোর্থ হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারের র্যালি। লাস্ট 1 বছরে যেখানে স্টক মার্কেটে কোনো রিটার্ন আসেনি, সেখানেই গোল্ড প্রায় 73% রিটার্ন এবং সিলভার 110% রিটার্ন দিয়েছে, যার কারণে ইনভেস্টাররা ক্যাপিটাল ইকুইটি মার্কেট থেকে তুলে গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করেছে। ফিফথ হচ্ছে, ম্যাসিভ মানি ইনফ্লো হয়েছে জাস্ট কিছু লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে, স্পেশালি যখন এমএসসিআই তাদের ওয়েটেজ ইনক্রিজ করেছে এইচডিএফসি ব্যাংকে। তো এইগুলোই হচ্ছে মেন কারণ মার্কেট চললেও ওভারঅল স্টকগুলো না চলার পিছনে। এবং এখানে অনেকের মনে হচ্ছে যে স্টকগুলো আর কি চলবে না, মার্কেট থেকে কি বেরিয়ে যাব, বা এখন কি বেরিয়ে গিয়ে আবার পরে আসবো। অনেকের মনে এটা কোশ্চেন আসছে, এবং অনেকে এক্সিটও হচ্ছেন মার্কেট থেকে লাস্ট কিছু মাস ধরে। কারণ আমার কাছে কিছু খবরও আছে, অনেক রিটেল পার্টিসিপেশন মার্কেট থেকে বেরিয়েছে। বাট এই যে ঘটনা, এটা কি আর কোনোদিন দেখা যায়নি বা এই প্রথম হয়েছে? না, এটা বারবার হয়েছে, এবং সামনের দিনেও দেখা যাবে। মার্কেট একটা বুল রানের পর একটা অনেক কুলিং ফেজ থাকে, যেখানে টাইম কারেকশন উইথ প্রাইস কারেকশন হয়, তারপর আবার স্টক মার্কেট মুভমেন্ট করে। তো এইটা নিয়েই আমাদের চলতে হবে। তো এই জায়গায় আমাদের বিরক্ত না হয়ে টিকে থাকাই দরকার। খারাপ সময় যখন এসছে, ভালো সময়ও আসবে। যখন ওভারঅল স্টকগুলোর ভ্যালুয়েশন সস্তা হবে, এফআইআই ইন্ডিয়াতে আবার কামব্যাক করবে, মার্কেটে যখন পার্টিসিপেশন বাড়বে, প্লাস সব সেক্টর চলবে, অ্যাকচুয়াল বুল রান তখনই হবে।
এবং ওই সময় দেখবেন আজকের যে সমস্যাগুলো আছে এই পোর্টফোলিও না চলার ব্যাপারটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তাই আমাদের সময় দিতে হবে। এই সময়টা প্যানিক না করে ফান্ডামেন্টাল ভালো স্টকগুলোতে অ্যাভারেজ করতে পারেন, বা যদি অ্যাভারেজ করার পয়সা না থাকে তাহলে হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে পারেন। সামনের ইন্ডিয়ার গ্রোথ স্টোরি খুব ভালো আছে। যদি ফান্ডামেন্টালি ভালো সাউন্ড কোম্পানি হয় তাহলে আজ নয় কাল তাকে চলতেই হবে। এছাড়া সামনের দিনে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়েও একটা পজিটিভ নিউজ আসতে পারে, কারণ এই ডিসেম্বর মাসেই ইউএস এর ডেলিগেটস ইন্ডিয়াতে আসছে ট্রেড ডিল সংক্রান্ত আলোচনা করার জন্য। তো এটার উপরেও নজর রাখবেন। তো এই সিচুয়েশনে যেখানে স্টকে মুভমেন্ট সেরকম দেখা যাচ্ছে না, সেখানে কি সুইং ট্রেডিং করা যাবে? সুইং ট্রেডিং করা খুবই চাপের। তবুও আমি দুটো লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে ডিসকাস করব, কারণ মার্কেট চলছে, লার্জ ক্যাপ চলবে। চাইলে সেগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এই সময়টা পারফেক্ট ফর ইন্ট্রাডে ট্রেডিং, বাট সেটা শিখে, কোনোভাবেই যাতাভাবে নয়, যেখানে সেম দিনেই গল্প শেষ হয়ে যায়। তবুও যে দুটো স্টক রেখেছি লার্জ ক্যাপ স্টক, যেখানে রিস্ক অনেক কম। তো ফার্স্ট কোম্পানি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, তাই ফিনান্সিয়াল প্যারামিটার নিয়ে কোনো ডিসকাস করার কিছু নেই, নিজের একবার দেখে নেবেন। তো এখানে আমি এইচডিএফসি ব্যাংকের ডেলি চার্ট ওপেন করে রেখেছি। স্টকটা তার অল টাইম হাইয়ের কাছেই চলছে, যেখান থেকে মাল্টিপল টাইম কারেকশন এসেছে, রিজেকশন এসেছে, সেখানেই চলছে। আর রিসেন্ট যা ভলিউমের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সেখান থেকে এখানে আমরা কিছু এক্সপেক্ট করতে পারি। এবং নিচের যে ট্রেন্ড লাইনটা যেভাবে সাপোর্ট করছে, সামনের দিনে যদি প্রাইস উপরের যে হরাইজন্টাল জোন ড্র করা আছে তার উপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় উইথ ভলিউম, তাহলে কিন্তু আরো আপসাইডে পোটেনশিয়াল আছে। আর কোনো কারণে প্রাইসে যদি রিজেকশন আসে এবং ওভারঅল মার্কেটে কারেকশন আসে, তাহলে নিচের যে ট্রেন্ড লাইন আছে তার নিচে যদি প্রাইস চলে আসে, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তাহলে তখন আমরা আর এই কোম্পানিকে দেখবো না। সেকেন্ড হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে, আগেরটার মতোই সেম টাইপের প্রাইস অ্যাকশন, বাট এখানে ভলিউম একটু কম, কিন্তু বাকি সব মোমেন্টাম ইন্ডিকেটর সাপোর্ট করছে। তো এখান থেকে প্রাইস যদি উপরের যে জোনটা আছে তার উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় উইথ ভলিউম, তাহলে একটা আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। আর কোনোভাবে প্রাইস যদি নিচের ট্রেন্ড লাইনের নিচে চলে আসে, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখনও আমরা এই কোম্পানিকে দেখবো না। তো নিফটি ভালো চলছে বলেই দুটো লার্জ ক্যাপ কোম্পানি ডিসকাস করলাম, এটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন, বাট কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বানানো, যাতে আপনারা প্রাইস অ্যাকশন স্টাডি করতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।